আমি আবার সংক্ষেপে বলছি, যেসব এলাকায় আকস্মিক বন্যা, অতিবৃষ্টি কিংবা বাঁধ ভেঙে পাহাড়ি ঢল এসে যেখানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমন ধানগুলো, সেখানে এই জাতগুলো আপনারা চাষ করবেন। তাহলে আপনাদের টোটালে ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশাল্লাহ। আমি আবার আসসালামু আলাইকুম। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এই চ্যানেলের মাধ্যমে কৃষি ভিত্তিক তথ্যগুলা শেয়ার করে থাকবো, তারই ধারাবাহিকতায় আজকে আমি যে তথ্যটি দিব সেটি হচ্ছে যে আমরা আমন ধান যে বপন করব। আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু দুই ধরনের হচ্ছে আমন ধান এবং হচ্ছে বোরো ধান। তো বোরো ধানও শেষের দিকে। তো এখন আমরা আসবো হলো বীজ ক্রয় করতে। আসলে এর আগে আমরা অনেকেই ভুট্টার বীজ ক্রয় করতে কিন্তু অনেক ঝামেলায় পড়েছিলাম, কোন বীজটি ক্রয় করব, কোনটা ভালো ফলন হবে, এটা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমন ধান কোন জাতটা ভালো হবে আমাদের জন্য। আসলে আমি আগেই বলতেছি যে আসলে জমি ভেদে জাত নির্ণয় করতে হবে, কারণ আমন ধানের অনেকগুলা জাত রয়েছে, কিন্তু এই জাতগুলার ভিন্নতার হওয়ার কিন্তু কারণও রয়েছে। এক একটা জাত এক একটা ক্যাটাগরির। আপনারা যদি ফলনের দিক থেকে চিন্তা করেন, তাহলে হয়তোবা দেখবেন যে ওই জাতটার ভাত ভালোভাবে খাওয়া যাচ্ছে না। আবার হয়তোবা যদি চিন্তা করেন যে না, আমরা ফলন যেমন তেমন, আমরা যেন ভাতটা সুস্বাদু হয়, তখন দেখবেন যে ফলন কম, কিন্তু আপনার ভাত খাওয়া যাচ্ছে। আবার অনেক সময় মনে হচ্ছে যে আমাদের তো বন্যা এলাকা বা নিচু এলাকা, যে কোনো সময় বন্যার পানি এসে 15 দিন, 20 দিন বা 10-12 দিন তলিয়ে থাকতে পারে ধানটা। সেক্ষেত্রে আমরা কোনটা নির্ধারণ করব? এই রকম অনেকেরই চিন্তাধারা রয়েছে। তো সেই চিন্তাধারায় যেটা আমার কাছে মনে হলো যে আসলে এই জন্য আমি বলি যে জমি ভেদে আপনাদের বীজ নির্ণয় করতে হবে বা জাত নির্ণয় করতে হবে। আপনার জমি কি চাচ্ছে এটা আগে বুঝতে হবে। আপনার জমি যদি নিচু হয়ে থাকে, যেগুলা আপনার যে কোনো বৃষ্টিতে হোক আর যে কোনো সামান্য বন্যার পানিতে হোক যদি তলিয়ে যায়, সেক্ষেত্রে একটা জাত নির্ধারণ করবেন। আর আবার যদি উঁচু জমি হয়, সেক্ষেত্রে একটা জাত নির্ধারণ করবেন। আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনারা যদি আগাম ভুট্টা চাষ করতে চান, সেক্ষেত্রেও আপনারা কিছু জাত নির্ধারণ করতে পারেন। কারণ হলো, এখন যদি আপনার যে ধানটা চাষ করবেন এটার উপর নির্ভর করেই কিন্তু আপনার ভুট্টা জাতটা নির্ধারণ করা হবে। কারণ যদি আপনারা দীর্ঘমেয়াদী ধানগুলা চাষ করেন তাহলে কিন্তু ভুট্টা নমূল হয়ে যাবে। আবার যদি আপনারা স্বল্প মেয়াদী ধানগুলা চাষ করেন তাহলে কিন্তু ভুট্টা আগাম হবে। এই দিকগুলো চিন্তা করে এর জাত আপনাকে নির্ধারণ করতে হবে। তবে আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার যেগুলা অঞ্চল হচ্ছে নিচু, যেহেতু আমাদের অঞ্চল বেশিরভাগ নিচু, বন্যা বা সামান্যতম বৃষ্টি হলে তলিয়ে যায় আমাদের কিছু অঞ্চল। সেক্ষেত্রে আমি যে জাতগুলা দেখেছি, যে জাতগুলা আপনার মোটামুটি পানি সহনশীল, সেগুলা জাতের কথা বলতেছি। দুই একটা জাত বলবো। এরপরও আমরা একটা কৃষিবিদ স্যারের ভিডিও দেখব, উনি প্রায় 5-6টি জাতের কথা বলেছেন। সেটার সাথেও আমি আপনাদের একটু দেখিয়ে দিব, যাতে এতে করে আপনারা আরো ভালো বুঝতে পারেন। তো প্রথম যে জাতটি আমাদের অঞ্চলে সর্বোচ্চ বেশি চাষ হয় সেটি হচ্ছে যে সহনশীল জাত হচ্ছে অ্যাজেট। এটি কিন্তু পানির তলে প্রায় 2 সপ্তাহ আহ, তলিয়ে থাকতে পারে, এরপরও ফলনের তেমন ঘাটতি হয় না। তবে যদি আপনার ফুল আসার পরে সেটি তলিয়ে যায়, সেক্ষেত্রে হলো ভিন্ন কথা। তবে আমরা ছাড়ের কিছু ভিডিও, ছাড়ের কিছু জাত নিয়ে আলোচনা রয়েছে, সেই জাতগুলো একটু দেখে। যেসব এলাকায় অতিবৃষ্টির কারণে পানি তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিংবা বাঁধ ভেঙে পানি আসার সম্ভাবনা আছে, কিংবা জলাবদ্ধ এলাকা, সেসব এলাকায় 2 সপ্তাহ পানির নিচে থেকেও যে ধানগুলো স্বাভাবিকভাবে ফলন দিতে সক্ষম, সেসব ধানের জাত বৈশিষ্ট্য নিয়ে তথ্যপত্র শেয়ার করছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। এই নিচু এলাকায় বা জলমগ্ন এলাকায় যে জাতগুলো চাষ করতে হয়, সে জাতগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। যেমন এই মাঠটি যদি একটু অতিরিক্ত বৃষ্টি হয় বা অতিবৃষ্টি হয়, পানি তলিয়ে যায়, এরকম সহ অন্যান্য যেগুলো নদী এলাকায়, বিল এলাকায় কিংবা জলাবদ্ধ এলাকায় যেখানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের প্রতি আমার আজকের ভিডিওটি। অবশ্যই আপনি এই তথ্য ও উপাত্তটুকু আপনার স্মরণে রাখা প্রয়োজন। আজকের তথ্য উপাত্ত জলমগ্ন এলাকায় আমন ধানের জাত নির্বাচন। আমাদের জলমগ্ন জাত আছে 6টি। প্রথম জলমগ্ন একটি জাত, প্রথম ব্রি ধান 51। এটি আহ, আমাদের লোকাল যে স্থানীয় আহ, স্বর্ণা জাত আছে, সেই স্বর্ণা জাতের সাথে ক্রস করে ব্রি ধান 51
উদ্ভাবন করেছেন। এ জাতের জীবনকাল 140 থেকে 45 দিন এবং স্বাভাবিকভাবে যদি বন্যামুক্ত হয় তাহলে এর ফলন প্রায় 15 থেকে 20 মণ হারে ফলন হয়ে থাকে প্রতি 33 শতক বিঘাতে। যদি জলমগ্ন হয়ে থাকে, অর্থাৎ আপনার কোনো কারণে বন্যা হয়ে 2 সপ্তাহ পানির নিচে ডুবে থাকে, তারপরও পানি চলে গেলে সেই জাতটি আবার নতুন করে আবার সেই জাতটি ফলন দিতে সক্ষম হবে। এবং এই জাতটি যদি জলমগ্ন হয়ে যায় তাহলে 2 সপ্তাহ পানির নিচে থাকলে এটি ফলন হয়তো তুলনামূলক 3 থেকে 5 মণ কম হতে পারে। দ্বিতীয়ত ব্রি ধান 52। এই ব্রি ধান 52 জলমগ্ন সহনশীল জাত। এটি 2 সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এর জীবনকাল 140 থেকে 50 দিন এবং এর গড় ফলন 5 থেকে 5.5 টন, অর্থাৎ 20 থেকে 22 মণ প্রতি 33 শতক বিঘাতে। যদি জলমগ্ন হয়ে থাকে তাহলে ফলন তুলনামূলক 5 মণ হারে কমে যেতে পারে, তবে ফলন আপনার অবশ্যই 15-র নিচে হবে না। যেসব এলাকায় স্বর্ণা চাষ করে থাকে সেসব এলাকায় আমরা এই ব্রি ধান 51-52 অবশ্যই চাষ করতে পারি। আর একটা লেটেস্ট যে ধানটি এসেছে আমাদের ব্রি ধান 79। এই ব্রি ধান 79টা ব্রি ধান 49-এর সাথে ক্রস করে ধানটি তুলনামূলক চিকন এবং 2 সপ্তাহ পর্যন্ত জলমগ্ন সহনশীল, অর্থাৎ এই জাতটিও 2 সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকবে, উপর দিয়ে নৌকা যাবে, জেলেরা মাছ মারবে। এই সমস্ত জাতগুলোতে আপনি 2 সপ্তাহ পর পানি যদি নেমে যায়, বন্যার পানি, তবু ওই ধানটি আপনার ফলন দিতে সক্ষম। ব্রি ধান 79, এই ব্রি ধান 79-র জীবনকাল 135 থেকে 40 দিন। এর ফলন 5 থেকে 6 টন পার হেক্টরে। বিনা কর্তৃক 2টি জাত আছে। বিনা ধান 11, এ ধানটি স্বল্প জীবনকালের। এ ধান জীবনকাল 110 থেকে 15 দিন এবং এটি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত জলমগ্ন অবস্থায় থাকতে পারে। এবং বিনার আরেকটি জাত আছে বিনা ধান 12। এই জাতটিও জীবনকাল স্বল্প জীবনকালের, এটিও 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত পানির নিচে তলিয়ে থাকতে পারে। এছাড়াও বায়ার ক্রপ সায়েন্স যেটি নিয়ে এসেছে AZ7006 জাতটি হাইব্রিড ধান। এই জাতটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েও স্বাভাবিকভাবে 5 থেকে 6 টন হারে ফলন দিতে সক্ষম। যদি 2 সপ্তাহ পানির নিচে থাকে তবে তুলনামূলক আপনার ফলন 3 থেকে 5 মণ কম হবে, কিন্তু আপনার ফলন 100% দিতে সক্ষম।